ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি এবং পরাজিত জার্মানির মধ্যে স্বাক্ষরিত ভার্সাই চুক্তি ইতিহাসের অন্যতম বিতর্কিত ও প্রভাব বিস্তারকারী শান্তি চুক্তি। জার্মানির উপর চাপিয়ে দেওয়া কঠিন বাধ্যবাধকতাগুলো কি কি ছিল এখন তা বিশ্লেষণ করব। 1914 সালে শুরু হওয়া মানব ইতিহাসের প্রথম বিশ্বযুদ্ধ দীর্ঘ 4 বছর পর 1918 সালের 11ই নভেম্বর যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এরপর বিজয়ী দেশগুলো বিজিত জার্মানির ভবিষ্যৎ এবং বিশ্বের শান্তি বজায় রাখার অজুহাতে ফ্রান্সে একত্রিত হয়। 1919 সালের 28শে জুন প্যারিসের বিখ্যাত ভার্সাই প্রাসাদের হল অব মিরর্স এ এই ঐতিহাসিক ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রধান রূপকার ছিলেন 4 দেশের শীর্ষ নেতারা, যাদেরকে দি বিগ ফোর বলা হতো। উড্রো উইলসন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট; জর্জেস ক্লেমেন্সো, ফ্রান্সের প্রধানমন্ত্রী; ডেভিড লয়েড জর্জ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী; ভিক্টোরিও অরল্যান্ডো, ইতালির প্রধানমন্ত্রী। এই চুক্তির মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সন মূল লক্ষ্য ছিল জার্মানিকে সামরিক, অর্থনৈতিক ও মানসিকভাবে এমনভাবে ধ্বংস করে দেওয়া যেন তারা ভবিষ্যতে আর কখনোই ফ্রান্সের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে। সামরিক শক্তি পঙ্গু করার শর্তাবলী ছিল এরকম: জার্মানির সামরিক আক্রমণ করার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য চুক্তিতে অত্যন্ত কঠোর শর্ত রাখা হয়েছিল। সেনাবাহিনীর আকার ছোট করা, যেমন জার্মান সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 1 লাখে নির্দিষ্ট করা হয়েছিল। তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছিল। জার্মানি নিজস্ব কোনো সামরিক বাহিনী বা সামরিক বিমান রাখা সম্পূর্ণ আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। জার্মানির শক্তিশালী নৌবাহিনীকে ধ্বংস করে মাত্র 6টি ছোট যুদ্ধজাহাজ রাখার অনুমতি দেওয়া হয়। চুক্তিতে আরও কিছু নির্দিষ্ট জাহাজ, ক্রুজার, ডেস্ট্রয়ার ইত্যাদি রাখার অনুমতি ছিল। কোনো প্রকার সাবমেরিন বা ইউ-বোট রাখা নিষিদ্ধ করা হয় এবং নৌনাবিকের সংখ্যা 15,000 এ সীমাবদ্ধ করা হয়। ভারী অস্ত্রশস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। ট্যাঙ্ক, ভারী কামান, সাঁজোয়া যান ও বিষাক্ত গ্যাস তৈরি এবং বিদেশ থেকে অস্ত্র আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। জার্মানি ও ফ্রান্সের সীমান্তবর্তী রাইনল্যান্ড অঞ্চল থেকে সমস্ত জার্মান সৈন্য তুলে নেওয়া হয় এবং রাইন নদীর পূর্ব পাড়ে 50 কিলোমিটারের মধ্যে সৈন্য বা দুর্গ রাখা নিষিদ্ধ করা হয়। এর পরবর্তীতে চুক্তির মাধ্যমে জার্মানি তার মূল ইউরোপীয় ভূখণ্ডের প্রায় 10% জনসংখ্যা হারায় এবং ভূখণ্ডের 13% জমিও হারায়।
অর্থাৎ চুক্তির মাধ্যমে ভূখণ্ড এবং উপনিবেশও কেড়ে নেওয়া হয়েছিল। 1871 সালে এই 1871 সালে জার্মানির দখল করা খনিজ সমৃদ্ধ এই বিখ্যাত অঞ্চলটি ফ্রান্সকে ফেরত দিতে বাধ্য করা হয় আলসেস লোরেন অঞ্চলটাকে। পোল্যান্ডকে সমুদ্রের পথ দেওয়ার জন্য জার্মানির মূল ভূখণ্ড কেটে মাঝখান দিয়ে একটি পথ তৈরি করা হয়। ফলে জার্মানির মূল অংশ থেকে পূর্ব প্রুশিয়া বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই গুরুত্বপূর্ণ বন্দর নগরীটি জার্মানি থেকে কেটে নিয়ে লিগ অব নেশনস এর অধীনে এক স্বাধীন শহর করা হয় ডনজিগ বন্দরকে। অর্থাৎ ডনজিগ বন্দরকে জার্মানি থেকে কেটে লিগ অব নেশনসের অধীনে একটি স্বাধীন শহর করা হয়। সার অববাহিকা অতি মূল্যবান কয়লা খনি সমৃদ্ধ এই অঞ্চলটি 15 বছরের জন্য বিজয়ী শক্তির নিয়ন্ত্রণে রাখা হয় এবং এর সমস্ত কয়লা খনির মালিকানা ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়। অন্যান্য কিছু অঞ্চলও স্থানান্তরিত হয় ইউরোপের ইউপেন ও মালমেডি এলাকা বেলজিয়ামকে, উত্তর স্লেজভিগ এলাকা ডেনমার্ককে এবং মেমেল এলাকা লিথুয়ানিয়াকে দিয়ে দেওয়া হয়। আফ্রিকা ও এশিয়ায় থাকা জার্মানির সমস্ত উপনিবেশ যেমন টোগোল্যান্ড, ক্যামেরুন, জার্মান পূর্ব আফ্রিকা এই সমস্ত উপনিবেশ মিত্র শক্তি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। জার্মানির অর্থনীতিকে চিরতরে পুষে ফেলার জন্য অভূতপূর্ব আর্থিক বোঝা চাপানো হয়। ক্ষতিপূরণ কমিশন জার্মানির উপর 132 বিলিয়ন গোল্ড মার্ক পরিশোধের জরিমানা ধার্য করে, যা পরিশোধ করা একটি দেশের পক্ষে অসম্ভব ছিল। খালি চেকে সই নেওয়া বিষয়টি এরকম, চুক্তি স্বাক্ষরের সময় ক্ষতিপূরণের মোট পরিমাণ কত হবে তা জার্মানিকে জানানো হয়নি। জার্মানিকে এক প্রকার অন্ধের মতো চুক্তি মেনে নিতে বাধ্য করা হয়। 132 বিলিয়ন গোল্ড মার্কের কথা চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারিত হয়নি। এটি 1921 সালে ক্ষতিপূরণ কমিশন নির্ধারণ করে। চুক্তিতে শুধু জার্মানির সব ক্ষতিপূরণ দেবে বলে একটি খোলা চেক এর মধ্যে ধারা ছিল এরকম। এর পরবর্তীতে বিনামূল্যে প্রাকৃতিক সম্পদ প্রদানেরও বাধ্য করা হয়। জার্মানিকে বছরের পর বছর কোটি কোটি টন কয়লা ফ্রান্স, বেলজিয়াম ও ইতালিকে বিনামূল্যে পাঠাতে বাধ্য করা হয়। যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে জার্মানির প্রায় সমস্ত বড় বাণিজ্যিক জাহাজ এবং লক্ষাধিক গরু, ঘোড়া ও ভেড়া মিত্রশক্তি দেশে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে জার্মানি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় কেড়ে নেওয়া হয়। জার্মানির ভিতরের প্রধান নদ নদী এলবে, ওভার, নিমেন এবং দানিউব এর উপর জার্মানির একক মালিকানা বাতিল করে সেগুলোকে আন্তর্জাতিক জলপথ হিসাবে ঘোষণা করা হয়। জার্মানির নিজস্ব কৌশলগত কিয়েল খাল বিজয়ী মিত্র শক্তির যে কোনো জাহাজের জন্য সবসময় উন্মুক্ত রাখতে বাধ্য করা হয়। রাইন নদীর পশ্চিম তীরে বিজয়ী মিত্র শক্তির সৈন্য 15 বছরের জন্য অবস্থান করে এবং এই বিদেশি সৈন্যদের সমস্ত খরচ
জার্মানিকে বহন করতে বাধ্য করা হয়। জার্মানি মিত্র শক্তির পণ্য নিজের দেশে ঢুকতে কোনো বাধা বা শুল্ক দিতে পারত না, কিন্তু জার্মানির পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে মিত্রশক্তি কোনো ছাড় দেয়নি। জার্মানি যাতে ভবিষ্যতে প্রযুক্তি বা গবেষণায় এগিয়ে যেতে না পারে, সেজন্য কিছু অভিনব বাধা চাপানো হয়। জার্মানির বিখ্যাত কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল প্যাটেন্টগুলো বিজয়ী দেশগুলো বাজেয়াপ্ত করে। উদাহরণস্বরূপ বলা যায়, জার্মানির বায়ার কোম্পানির আবিষ্কৃত বিখ্যাত ঔষধ অ্যাসপিরিন এর মালিকানা আমেরিকা কেড়ে নেয়। জার্মানির মালিকানাধীন সমুদ্রের তলদেশের সমস্ত টেলিগ্রাফ কেবল কেটে বিজয়ী দেশগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার ফলে জার্মানি বিশ্ব যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দূরপাল্লার রকেট, বিমান তৈরি এবং আধুনিক বাড়ি ইঞ্জিনের বৈজ্ঞানিক গবেষণা নিষিদ্ধ করা হয়, কিন্তু সাধারণ বৈজ্ঞানিক গবেষণা সম্পূর্ণ বন্ধ করা হয়নি। একতরফা যুদ্ধের দায়টা এরকম: চুক্তির বিখ্যাত 231 নাম্বার ধারায় একতরফাভাবে ঘোষণা করা হয় যে প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত ক্ষয়ক্ষতি এবং ধ্বংসলীলার জন্য একমাত্র জার্মানি অপরাধী। চুক্তির শর্ত তৈরির সময়ে জার্মানির কোনো প্রতিনিধিকে কথা বলতে দেওয়া হয়নি। একে বলা হয় ডিকটেট বা চাপিয়ে দেওয়া একপক্ষীয় সিদ্ধান্ত। জার্মান ভাষী দেশ অস্ট্রিয়ার সাথে জার্মানির একীভূত হওয়া চিরতরে নিষিদ্ধ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত লিগ অব নেশনস এর সদস্য হওয়ার অধিকার থেকে জার্মানিকে বঞ্চিত করে একঘরে করা হয়। জার্মানি সমস্ত মিত্র শক্তির যুদ্ধবন্দীদের সাথে মুক্তি দিলেও জার্মান যুদ্ধবন্দীকে দীর্ঘদিন আটকে রেখে ফ্রান্স ও বেলজিয়ামে বিনা পারিশ্রমিকে বিনাশ্রম খাটানো হয়। ভার্সাই চুক্তি কোনো প্রকৃত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং এটি জার্মানির মধ্যে চরম হীনমন্যতা, ক্ষোভ ও তীব্র অর্থনৈতিক বিপর্যয়ের জন্ম দেয়। 1920 এর দশকে জার্মানি ভয়াবহ মুদ্রাস্ফীতি ও দারিদ্র্যের মুখে পড়ে। জার্মান জনগণের এই জাতীয় অপমান, রাজনৈতিক বিভক্তি ও অর্থনৈতিক ধসকে পুঁজি করে পরবর্তীতে অ্যাডলফ হিটলার ও তার নাৎসি পার্টির উত্থান ঘটে। হিটলার জনসম্মুখে ভার্সাই চুক্তির কাগজ ছিঁড়ে ফেলার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন এবং 1929 সালে একের পর এক ভার্সাইয়ের চুক্তির শর্ত ভেঙে বিশ্বকে ঠেলে দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে। এই চুক্তির নির্মমতা দেখে ফরাসি জেনারেল ফার্দিনান্দো ফচ চুক্তি স্বাক্ষরের দিনই একটি ঐতিহাসিক ও সত্য ভবিষ্যদ্বাণী করেছিলেন: এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি মাত্র 20 বছরের জন্য একটি যুদ্ধবিরতি। এরকম মন্তব্য তিনি করেছিলেন। বাস্তবে ঠিক 20 বছর পরেই
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে ভার্সাই চুক্তির ভিতরে লুকিয়ে ছিল পরবর্তী ধ্বংসাত্মক যুদ্ধের বীজ। ভার্সাই চুক্তি এবং চুক্তি সম্পর্কে আজ এ পর্যন্ত।